বাহ! আজকাল কি মানুষকে শরীর দেখে বেড়াতে খুব ভালো লাগে। ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েবাড়ির কিছু পিচ্চি ছেলে মেয়েদের নাচ দেখছিল। হঠাৎ পিছন থেকেই পরিচিত কণ্ঠে এমন একটা জঘন্য কথা শুনে চমকে তাকালো সে। আর পিছনে তাকাতেই কণ্ঠের মালিককে দেখে রীতিমতো ছোটখাটো একটা স্ট্রোক করলো ঈশা। ভয়ে তো ওর জান যায় যায় অবস্থা। এর রাক্ষসটা এখানে কেন সেটাই বুঝতে পারছে না ঈশা। দেখতে যথেষ্ট সুন্দর, হ্যান্ডসাম আর গুড লুকিং হলেও কেন যে এমন ভিলেনের মতো আচরণ করে সেটাই ঈশার বুঝে আসে না। কই, আর কারোর সাথে তো এমন করে না, শুধু ওর সাথেই কেন এমন করে। কথাগুলো ভাবতে ভাবতে ভীতু ঈশা সামান্য পরিমাণ সাহস সঞ্চার করে নিল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ঈশাকে চুপ করে থাকতে দেখে তীর্য কণ্ঠে আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো, কথা বলছিস না কেন? ব্যাটারি চার্জ কি ফুরিয়ে গেছে? রেগে ঈশা এবার মনে সাহস নিয়ে ভীতু কণ্ঠে বলল, ভ ভ ভ ভাইয়া, তুই তুই কবে আসলি? তুই তো আসবে না বলেছিলি। কেন, আমি এসে কি খুব বড় ক্ষতি করেছি? রাগী কণ্ঠে, না না, তা হবে কেন? আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। কারণ তুই তো বলেছিলি তুই আসবি না, তাই বলেছিলাম আর কি। হ্যাঁ, আসবো না বলেছিলাম, বাট এখন তো দেখছি না আসলেও কারো এত সুন্দর ফিগারটা মিস করতাম। আফটার অল কোমর, পেট আর পিঠ দেখিয়ে শাড়ি পরেছিস না বলেই বাঁকা হাসলো আয়াস। তারপর চারপাশে একবার তাকে ঈশার কোমরে এক হাত রেখে এক টানে ঈশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঈশা তো রীতিমতো লজ্জায় আর ভয়ে একবার আয়াসের মুখের দিকে তাকাচ্ছে, তো আরেকবার নিজের কোমরের দিকে তাকাচ্ছে। কি করছে আয়েশা এটা? বিয়েবাড়ি এত মানুষের ভিড়ে ওর সাথে এমন করার মানে কি? লোকজন কেমন করে তাকাচ্ছে। ঈশার তো লজ্জায় এখনই মাটির সাথে মিশে যেতে মন চাইছে। ঈশা নিজেকে আয়েশের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চাপা স্বরে বলল, ভাইয়া, এসব কি করছিস? স্যার, সবাই দেখছে তো, প্লিজ ভাইয়া স্যার। সবাই কি ভাববে বলতো? প্লিজ স্যার না। কিন্তু ঈশার কথা যেন আয়েশের কানে পৌঁছালো না, বরং আয়েশ আরো একটু শক্ত করে ঈশাকে নিজের সাথে চেপে ধরল। তারপর ঈশার কানের কাছে মুখ নিয়ে পিষিয়ে বলল, ছাড়তে বলছিস কেন? কেউ একজন এসে এভাবে কোমরে হাত রেখে জড়িয়ে ধরবে বলে তো এমন কোমর দেখিয়ে শাড়ি পরেছিস, তাই না? সত্যি বলছি, তোকে আজ অনেক বেশি হট লাগছে। আয়েশের লাস্টের বলা কথাগুলো ঈশার কান ভেদ করে মস্তিষ্কের পৌঁছানোর সাথে সাথেই ঈশার পুরো শরীর যেন অসর হয়ে এলো। আয়াস এসব কি বলছে? কি ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? একে তো এমন ভরপুর বিয়ে বাড়িতে ওকে সাথে মিশিয়ে রেখেছে, তার উপর এখন কি সব কথা বলছে। ঈশার যেন এবার অস্বস্তি লাগতে শুরু করলো। তাই আবারও জোর দিয়ে নিজেকে আয়েশের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ভাইয়া, তোর কি আজ মাথা টাথা সব গেছে? এসব কোন ধরনের কথা বলছিস? নেশা করে আসিসনি তো আবার? প্লিজ ছাড় আমায়। সবাই খারাপ বলবে। অবশ্য তোর কিছু হবে না এতে, কারণ তুই ছেলে, তোকে কেউ কিছু বলবে না। যা হওয়ার বা যা বলার সবাই তো আমাকেই বলবে, কারণ আমি যে মেয়ে। তাই প্লিজ ছাড় আমায়। ঈশার এবারও বলা কথাগুলো শুনতেই কেন যে আয়াস বাঁধনটা হালকা করে দিল, তবে একেবারে ছেড়ে দিল না। হালকা করে ধরে রেখেছে, তাচ্ছিল্য হাসলো। আয়েশের এমন তাচ্ছিল্য মার্কা হাসি দেখে ঈশার অন্তর আত্মা শুকিয়ে আসলো। ছলছল নয়নে আয়েশের চোখে চোখে রেখে ভেজা গলায় বলল, ভাইয়া ছাড়ো না প্লিজ। ও তাই, ছাড়তেই হবে। ওকে, ছেড়ে দেব। তার আগে এটাই বল যে তোকে শাড়ি পরার
পারমিশন কে দিয়েছে? না মানে আমি তো তোকে শাড়ি পরার পারমিশনটা কোনো কালেই দিইনি। ইনফ্যাক্ট শাড়ি পরতে নিষেধ করেছি তোকে। তাই ভাবছি যে তোকে পারমিশনটা দিয়েছে তাকে সাথে করে গরম গরম এক কাপ চা পান করতাম আর কি। বলতো কে সেই মহান ব্যক্তি যার কথায় তুই এত সুন্দর করে শাড়ি পরেছিস, তাও আবার কোমর দৃশ্যমান করে? আয়াস কথাগুলো শান্ত কণ্ঠে বললেও ও ভিতরে ভিতরে যে কতটা রাগ করেছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঈশা এবার ঘাবড়ে গেল। কি বলবে এখন সে? সত্যি তো আয়াস ওকে নিষেধ করেছিল শাড়ি পরতে। আয়াস এটাও বলে দিয়েছে ওকে যে কোনো দিন শাড়ি পরতে ইচ্ছা হলো নিজের রুমে যে পরে, অন্য কারোর সামনে যেন না পড়ে, এমনকি ওর সামনেও যেন না পড়ে। আর ঈশা কিনা ওর কথার বিরুদ্ধে গিয়ে শাড়ি পরেছে, তাও আবার এই ভরপুর বিয়ে বাড়িতে। আয়াস কি করবে ওর সাথে সেটা ভাবতে ঈশার চোখগুলো জলে ভরে গেছে। ঈশা জানে আয়াস এখন নিশ্চুপ ওকে বড় ধরনের কোনো শাস্তি দেবে, কারণ ঈশা যতবারই আয়াসের কথা অমান্য করেছে ততবারই আয়াস ওকে কোনো না কোনো শাস্তি দিয়েছে। তাই আজও যে কোনো শাস্তি না দিয়ে ছাড়বে না আয়াস, সেটা ঈশা ভালো করেই বুঝে গেছে। ঈশা যখন আয়াসের শাস্তির কথা ভাবতে ভাবতে ভাবনার অতল সাগরে মগ্ন, তখনই আয়াস আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো? কিছু বলছিস না কেন? তোকে কে পারমিশন দিয়েছে শাড়ি পরার? হ্যাঁ, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করা? বল, জবাব দে। আই সেড জাস্ট টেল মি ডেট ইট। কথাগুলো বলে আয়াস ঈশাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তারপর আবারও রাগী গলায় বলল, তোর অনেক সাহস বেড়েছে না? দাঁড়া, তোর বিয়েতে আসা আমি জন্মের মতো গুছাচ্ছি। জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে, আমরা এখনই বের হব। ঈশা নিশ্চুপ। ঈশাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস আবারও রাগী কণ্ঠে বলল, কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। আই সেড গো। আয়াসের এমন ভুবন কাঁপানো ধমকে শুধু ঈশাই নয়, পুরো বিয়ে বাড়ি কেঁপে উঠল যেন। সবার দৃষ্টি এবার আয়াস আর ঈশাতে আবদ্ধ হলো। আয়াসের এমন ব্যবহার যেন কেউ মেনে নিতে পারছে না, কারণ আয়াস খুবই ভদ্র এবং ভালো একজন ছেলে। ছোট বড় সবার সাথে খুব বিনয়ী এবং নম্র হয়ে কথা বলে, কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল যে ঈশার সাথে এরকমই আচরণ করেছে, তাও আবার এই ভরা বিয়ে বাড়িতে? সেটাই কারো বুঝে আসে না। আয়াসের এমন ব্যবহারে ঈশা এবার ভীষণ অপমান বোধ করল। আয়াস কিনা এতগুলা মানুষের সামনে ওর সাথে এমন বিহেভ করেছে। ঈশার চোখ থেকে টপ করে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। জলের টইটুম্বুর চোখ নিয়ে আয়াসের দিকে তাকালো। আয়াস রেগে আরো কিছু বলতে যাবে, তখনই ভিড় ঢেলে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসলো। আয়াসকে দেখে মহিলাটি যেন বেশ অবাক হলেন, সাথে খুশিও হলেন অনেক, যেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মহিলাটি আয়াসের সামনে এসে আয়াসের কাঁধে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বলল, আয়াস বাবা, তুই এসেছিস? কখন এসেছিস? হ্যাঁ এসেছি, এখনই আসলাম। যাক, ভালোই হয়েছে, তুই এসেছিস দেখে আমার খুব ভালো লাগছে। চল ভেতরে চল। না ফুপি, আমি ভেতরে যাব না, আমি এখনই চলে যাব। আসলে আমি ঈশাকে নিতে এসেছি। চল ঈশা। আয়েশের কথা শুনে মিনুর রহমান অর্থাৎ আয়েশের ফুপি বেশ অবাক হলেন। অবাক কণ্ঠে বললেন, মানে এখন চলে যাবে মানে কি? আর ঈশাকে নিতে এসেছিস মানে বা কি? আর একটু পর গায়ে হলো, আর তুই বলছিস তুই ঈশাকে নিয়ে যেতে এসেছিস। এসবের মানে কি বাবা? আয়েশের মুখে নিজের চলে যাওয়ার কথা শুনে ঈশার খুবই মন খারাপ হলো।
আর কিছুক্ষণ পরই তো হলুদের অনুষ্ঠান। হলুদের জন্য এত সুন্দর করে সেজেছে সে, আর আয়াস কিনা ওকে নিয়ে যাবে। ঈশা এবার ফুপির পিছনে এসে ফুপির গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। তারপর আদরে গলায় কাঁদো কাঁদো ফেস করে বলল, ফুপি, আমি এখান থেকে কোথাও যাব না। এখনো তো হলুদের অনুষ্ঠান হয়নি, আর ভাইয়া বলেছে ও নাকি আমায় নিয়ে যাবে। প্লিজ ফুপি, তুমি ভাইয়াকে মানা করো, আমায় যেন না নিয়ে যায়। ওর চলে যাওয়া হলেও ও যাক, বাট আমি যাব না। মিনুর রহমান ভাইজির কথা শুনে হাসলেন। উনি ঈশার গালে আলতো করে হাত রেখে আয়েশের দিকে তাকালেন। ঈশাও ফুপিকে জড়িয়ে ধরে সে আগের মতো দাঁড়িয়ে রইল। মিনুর রহমান আয়েশকে উদ্দেশ্য করে বললেন, আয়াস, এখন এখান থেকে না ঈশা যাবে, আর না তুই যাবি। দেখ বাবা, একে তো ভাইজান আর ভাবিরা কেউ আসলো না, তার উপর এখন তুইও এসে চলে যাবি বলছিস, তাও আবার ঈশাকে নিয়ে। আমার কি ভালো লাগবে বল? আর তাই বউ ভাত শেষ না হয় আবদি তোরা কেউ কোথাও যাচ্ছিস না, এই আমি বলে দিলাম। সরি পুপি, আমার থাকা হবে না। ইনফ্যাক্ট ঈশারও থাকা হবে না। তুমি জোর করো না প্লিজ, তাহলে আমি ফেলতে পারবো না। আমাদেরকে যেতে দাও। ঈশা যা, জলদি গিয়ে ল্যাকেজ গুছিয়ে নে। আর হ্যাঁ, শাড়ি যেন চেঞ্জ করা দেখি, নয়তো আমি। মিনু রহমান এবার একটু জোরেই হেসে দিলেন। হয়তো আয়েশের রাগার কারণটাই উনি বুঝতে পেরেছেন। উনি বাঁকা হেসে সন্দিহান চোখে আয়েশের দিকে তাকালেন, মুচকি হেসে বললেন, আয়াস, বাই এনি চান্স তোর আগে কারণটা কি ঈশার শাড়ি নাকি অন্য কিছু? আয়েশ কিছু বলতে গিয়েও বলল না, বরং নাক মুখ কুচকে আশেপাশে তাকাতে লাগলো। ভাইপোর এমন চাইনি দেখে মিনুর রহমানও এবার ভাইপোর দৃষ্টি অনুসরণ করে তাকালেন। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মিনুর রহমান মুচকি হেসে সবাইকে চলে যেতে বললেন, আর এটাও বললেন যে আয়েশ ওনার ভাইয়ের ছেলে, তাই কেউ যেন একটু আগের বিষয়টাই নিয়ে কোনো রকম কানাঘোষা না করে। সবাই বিরক্ত মুখ নিয়ে চলে গেলেন। ওদের হয়তো এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়েশ আর ঈশার কাজ দেখতে ভালোই লাগছিল। তাই তো মিনুর রহমানের চলে যেতে বলাতে সবার মুখটা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সবাই চলে যেতেই মিনুর রহমান আবারও আয়েশের চোখে চোখ রাখলেন, তারপর হেসে বললেন, এবার বলো, ঈশার উপর এত রাগ কেন যে ওকে এখনই নিয়ে যেতে চাইছিস? আচ্ছা, রাগটা কি ঈশার ওপর নাকি ঈশার শাড়ির ওপর, কোনটা? আয়াস কিছু বলতে যাবে তার আগে গাল ফুলিয়ে ঈশা বলে উঠল, আরে পুপি, তুমি বুঝতে পারছো না, ওনার সব রাগ তো আমার শাড়ির ওপর। আমি নাকি শাড়ি পরেছি বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আচ্ছা তুমি বলো, মহাভারত কি আজ লেখা হচ্ছে যে আমার শাড়ি পরাতে অশুদ্ধ হয়ে যাবে? মহাভারত তো অনেক আগেই লেখা হয়েছে, সে 1900 কটকটি সালে। এখন যদি আমার শাড়ি পরাতে এত বছর পর সেটা অশুদ্ধ হয়ে যায়, তাহলে আমি কি করব? বাজে কথা বলা রাখবি, একটা থাপ্পড় দেব, ফাউল কোথাকার। আচ্ছা কবি, তুমি বলো তো, মেয়েরা শাড়ি কখন পরে? আয়েশের প্রশ্ন শুনে মিনুর রহমান আলতো হেসে বললেন, কেন, বিয়ের পর। শুনলি ফুফি কি বলেছে? মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। আর তোর কি এখনই বিয়ে হয়েছে নাকি যে তুই শাড়ি পরবি? তোর মতো পাগলরাই পারে বিয়ের আগে শাড়ি পরতে, যত সব আজাইরা পাবলিক। আগে তো বিয়েটা কর, তারপর আর কেউ বাধা দেবে না শাড়ি পরতে। আয়াস, তাহলে বিয়েটা করে ফেল। মিনুর রহমানের কথা শুনে আয়াস আমতা আমতা গলায় বলল, মানে না, মানে তাহলে ঈশার বিয়েটা দিয়ে দে। ও তাই বলো?
আচ্ছা, তোমার ভাইজির কি এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে দিয়ে দেব? আগে স্টাডি না তো কমপ্লিট করুক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বুঝলাম। এখন চলো তো, ভিতরে চল। সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছিস, আয় ঘরে যাবি। আচ্ছা, তোমরাও যাও। আমি বরং বাবা মাকেও কল করে আমার আসার খবরটা দিয়ে আসি, আর ওদেরকেও বিয়েতে আসতে বলি। আর হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আমি যদি ভিতরে এসে শাড়িটা গায়ে দেখি না, শাড়ির সাথে আপনাকেও সহ পিস পিস করে কেটে রেখে দেব। মাইন্ড ইট। কিন্তু এবার আর আয়েশের কথাকে পাত্তা না দিয়ে ঈশা হু বলে মুখ বাঁকিয়ে কুপির হাতে ধরে ভিতরে চলে গেলেন। আয়েশও ফোন কানে ধরে বাইরের দিকে চলে গেল। ঈশা নিজের রুমে এসে দ্রুত শাড়িটা চেঞ্জ করে নিল, নয়তো রাক্ষসটা এসে সত্যি সত্যি শাড়ির সাথে ওকে সহ পিস পিস করে কেটে ফেলবে। কারণ আয়েশ যেটা বলে সেটাই করে। কিন্তু বোকা ঈশা তো জানি না, আয়েশকে ভয় দেখানোর জন্যই শুধু কথাটা বলেছে, যাতে শাড়ি চেঞ্জ করে নেয় সে। খানিক বাদে আয়েশ বাইরে থেকে ভিতরে আসলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় পপির সাথে দেখা হয়ে গেল। আয়েশকে দেখে মিনুর রহমান হেসে বললেন, আয়াস, বাবা কথা বলছিস না ভাইজান আর ভাবির সাথে? কে বলেছে ওরা আসবে বলেছে? আরে পপি, আসবে বলেছে কি? ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। এই আসছি বলে। সত্যি? ভালোই হলো তাহলে। তোকে অনেক ধন্যবাদ বাবা, তোর এত ইম্পর্টেন্ট কাজ রেখে এসেছিস বলে এখন ভাইয়া ভাবিরা সবাই আসছে, নয়তো ওরা তো বলেছিল তুই আসতে পারবি না বলে কেউ বিয়েতে আসবে না। আচ্ছা, এখন তুই রুমে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। কোন রুমে যাব পুপি? যে হারে মেহমান দেখছি, আমার তো মনে হয় একটা রুমও খালি নেই। ধুর পাগল, তাই বলে তুই রুম পাবি না? তুই ঈশার রুমে চলে যা, ঈশার রুমই আছে। কথাটা বলেই মিনুর রহমান দ্রুত পায়ে সিঁড়িতেই নেমে গেলেন। আয়েশকে আর কিছু বলার সুযোগই দিলেন না। আয়েশও আর কোনো উপায় না পেয়ে উপরে চলে গেল। ঈশা সবে ওয়াশরুম থেকে বেরিয়েছে, পরনে একটা হোয়াইট অ্যান্ড স্কাইট কালারের কম্বিনেশনের গ্রাউন্ড। সাদা এবং আকাশি কালারটা ঈশার সৌন্দর্যকে যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও ঈশা তেমন বেশি ফর্সা না, আবার কালোও না। উজ্জ্বল শ্যাম বর্ণের গায়ের রং ঈশার, আর এই রংটিতেই যেন ঈশাকে মারাত্মক সুন্দর লাগে। উজ্জ্বল শ্যাম বর্ণের শরীরটিতে হোয়াইট অ্যান্ড স্কাইট কালারটা যেন দারুণ মানিয়েছে। ঈশার ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল, তারপর যা কিছু অগোছালো আছে সেগুলো গুছিয়ে নিল। ঈশা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছাতে ব্যস্ত, তখনই দরজা ঠেলে আয়েশ ভিতরে ঢুকলো। ঈশাই একবার দরজার দিকে তাকিয়ে আবারও নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। কারণ ঈশা চায় হলুদের অনুষ্ঠানে যেন সবার থেকে ওকেই বেশি সুন্দর লাগে। কিন্তু ওকে যে না সাজলেও সবার থেকে বেশি সুন্দরী লাগে, সেটা ঈশা বুঝতে চায় না। ওর মনে হয় ওকে দেখে রহিমা, হালিমা কিংবা রোকেয়ার মতো দেখতে লাগে। আয়েশ ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে যেই না ঈশার দিকে তাকালো, অমনিতেই চোখটা কিছু সময়ের জন্য ঈশাতে আবদ্ধ হয়ে গেল। ঈশাকে এই মুহূর্তে আয়েশের কাছে যতটা মেহময়ী আর আবদ্ধময়ী লাগছে, ততটা সৌন্দর্য হয়তো আয়েশ আগে কখনো কোনো নারীর মধ্যেই খুঁজে পায়নি। আয়েশের কেমন যেন ঘুম ধরতে লাগলো চোখে, মাথায় হাজারো উদ্ভট চিন্তা খেলা করতে লাগলো। আয়েশের এখন একটা কথাই মাথায় আসছে, আর সেটা হলো, যেখানে সে নিজেই ঈশার দিক থেকে চোখ ফেরাতে পারছে না, সেখানে হলুদের অনুষ্ঠানে তো অনেক ছেলে থাকবে। ওরা কি তাহলে ওর ঈশাকে বাজে দৃষ্টিতে দেখবে?
তাহলে কি ওর ঈশা পরপুরুষে কুদৃষ্টির শিকার হবে? কিন্তু আয়াস তো সেটা চায় না। আয়াস চায় ওর প্রাণ ভোমরার সৌন্দর্য শুধু সে নিজেই দেখবে। এই সৌন্দর্য আর কাউকে দেখাতে দেবে না সে, কিছুতেই না। তার জন্য যা কিছু করতে হয় সে করবে। আয়াস এসব ভাবতে ভাবতে খাটে গিয়ে ধপাস করে বসে পড়ল। ঈশা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছে। আয়াসকে এমন শব্দ করে বসতে দেখে আয়নায় আয়াসের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ঈশা মুখ বাঁকালো। আয়াস ঈশার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে পা নাড়াতে নাড়াতে গম্ভীর কণ্ঠে বলল, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে নাম দিয়েছিস নাকি? ততক্ষণে ঈশার নিজেকে গোছানো শেষ। তাই সে এবার আয়াসের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, মানে বুঝলাম না, আমি কেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিতে যাব? আমি কি অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দেব? আয়াস এবার ঈশার দিকে তাকালো, বলল, না মানে সেই কখন থেকে দেখছি সাজতে ব্যস্ত আছিস, তাই বললাম আর কি। অবশ্য তুই ঠিকই বলেছিস, তুই কেউ অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নাম দিবি? তোকে তো আম গাছের পেতনির মতো লাগছে, তোর দ্বারা এসব হবে না। তুই বরং ঘুমিয়ে পড়, সেটাই ভালো হবে। নয়তো দেখবি হলুদের অনুষ্ঠানে তোকে দেখে সবাই হাসছে, হা হা হা। আর মানে আমাকে সুন্দর লাগছে তাই না? তার মানে আমাকে সুন্দর লাগছে তাই না? ঈশার কথায় আয়াস ঘুম থেকে আপত্তি জানিয়ে বলল, আমি কখন বললাম সেটা? আমি তো বলেছি তোকে। আয়াসকে পুরো কথা শেষ করতে না দিয়েই ঈশা বলল, থাক ভাইয়া, তোকে আর কষ্ট করে বলতে হবে না। আমি জানি আমাকে সুন্দর লাগছে অনেক, তাই তো তুই সুন্দর লাগছে না বললি। কারণ তুই তখনই আমাকে সুন্দর লাগছে না বলছিস যখন আমাকে অনেক বেশি সুন্দর লাগে। থ্যাঙ্কস বলে দেওয়ার জন্য। কইছে তোকে আজ তো একটা পেতনির মতো লাগছে, ওকে নাকি আবার সুন্দর লাগছে। ঈশা রেগে আরো কিছু বলতে যাবে, তখনই মিনুর রহমান রুমে ঢুকলেন। ফুপিকে দেখে ঈশা আরো কিছু বলল না। মিনুর রহমান ট্রাইটা সেন্টার টেবিলের ওপর রেখে মুচকি হেসে ঈশার দিকে তাকালো। তারপর হেসে বললেন, বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে রে ঈশা, মাশাআল্লাহ, কারোর নজর না লাগে যেন। বলেই মিনুর রহমান হেসে ঈশার মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা দেখে আয়াস বাঁকা হাসলেন, কিন্তু হাসিটাই ভিতরে চেপে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা ফুফি, তোমার কোন দিক থেকে ওকে সুন্দর লাগছে বলো তো? না মানে আমার তো ওকে কোনো দিক থেকে সুন্দর লাগছে বলে মনে হচ্ছে না, তাই বলেছিলাম আর কি। মনে হয় তোমার চশমার পাওয়ারটা কমে গিয়েছে। ফুপাকে বলে নতুন একটা চশমা আনিয়ে নিও। তোমার সাথে মিনুর রহমান আয়েশের কাছে গিয়ে আয়েশের কান টেনে ধরলেন। আহ ফুপি, কি করছো? আমার লাগছে তো, কান ধরছো কেন? তুই মিথ্যা বলে আমার মেয়েটাকে রাগাচ্ছিস কেন? তাই কান টেনে ধরেছি। ওকে এত সুন্দর লাগছে, তারপরও তুই বলেছিস ওকে সুন্দর লাগছে না। ফুপির সাপোর্ট পেয়ে ঈশাও খুশিতে গদগদ হয়ে বলল, একদম ভালো হয়েছে ফুপি, তুমি একদম ছাড়বে না ওর কান, এভাবেই ধরে রাখো। ফাউল ফোলা, আমাকে নাকি সুন্দর লাগছে না? হ্যাঁ। আহ ফুফি, এবার তো ছাড়ো। আচ্ছা আমি মিথ্যা কি বলেছি? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। আচ্ছা এবার ছাড়ো, আমার খুব ক্ষুধা লেগেছে। খাবার এনে না খাইয়ে রাখবে নাকি ফুপি? আজকের মতো ছেড়ে দাও। বাচ্চা ছেলে এত করে বলেছে যখন ছেড়ে দাও, নয়তো পরে দেখবে নাক টেনে টেনে কাঁদছে। ছেড়ে দাও। কিছুটা ভাব নিয়ে কথাগুলো বলল ঈশা। মিনুর রহমান হেসে বললেন, আচ্ছা ঠিক আছে।
আজকের মতো ছেড়ে দিচ্ছি, আর যেন ওর সাথে এমন ফাজলামি না করিস, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। একবার বাড়িতে যেতে দাও, তারপর মজা দেখাবো। আয়েশের কথা শুনে ঈশা ভেঁচকে কাটলো। হ, দেখা যাবে। আচ্ছা, অনেক হয়েছে, এবার তোরা খাবার খেয়ে নে, নয়তো দেখা যাবে খাবার না খেয়েই থাকতে হবে সারা রাত। এই বলে মিন রহমান দরজাটা চাপিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন। আয়েশও এবার বসা থেকে উঠে দাঁড়ালো। আসার পর থেকে এখনো ফ্রেশ হয়নি, তাই এখন ফ্রেশ হওয়া দরকার। যেই ভাবে সেই কাজ। আয়েশ সাথে আনা লাগেজটা থেকে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা বের করে নিজের ওয়াশরুমে চলে গেল। আয়েশ উঠে চলে যেতেই ঈশা এবার ধপাস করে খাটের উপর বসে পড়লেন। তারপর নাক কামড়াতে কামড়াতে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিল। কোনো একটা দুষ্টু বুদ্ধি যেন মনে মনে আটছে, সেটা ঈশার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঈশা কয়েক সেকেন্ডে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, চান্দু, আজ তুমি সবার সামনে আমাকে অনেক অপমান করেছো। নিহাত এটা বিয়ে বাড়ি বলে চুপ করে আছিস, নয়তো তোর ইট তোমার দিকে ছুঁড়ে মারতাম পাটকেল হিসেবে। আগে বাড়িতে যাই, তারপর এর সুদ তুলবো আমি। যদি আজকের অপমানের সুদ না তুলি, তো আমার নামও ঈশা না হোক। কথাগুলো মনে মনে ভাবছে আর মুখে টিটি স্মাইল দিয়ে যাচ্ছে ঈশা। আয়েশ ওয়াশরুম থেকে বেরিয়ে ঈশাকে এভাবে বসে বসে কিছু একটা ভাবতে দেখে আর মুখে টিটি স্মাইল দেখে ওর বুঝতে দেরি হলো না ঈশা কোনো একটা দুষ্ট বুদ্ধি আটছে। আয়েশ হাসলো। পাগলিটি কখনোই বড় হবে না। আমি যে ওর ভালোর জন্যই ওকে শাড়ি পরাতে শাসন করেছি, সেটা বুঝলো না। উল্টে এটা মনে রেখে দিল যে আমি ওকে সবার সামনে অপমান করেছি কেন। আর এখন হয়তো এটাই ভাবছি যে বাড়িতে গিয়ে আমার থেকে কিভাবে সুদ নেওয়া যায়। নিজেকে ভালোটা কখনোই বুঝবে না, আর আমার ইমোশনটাও কখনো বুঝবে না। আচ্ছা, ওকে কখনোই বুঝবে না আমার ফিলিংসটা। কথাগুলো মনে মনে ভেবে আয়াস একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঈশার দিকে এগিয়ে গেল। ঈশা ভাবনায় এতটাই মগ্ন যে আয়াস যে ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটা সে টেরই পেল না। এই যে ম্যাডাম। আয়েশের ডাকে ঈশা ভাবনায় সুতো ছিঁড়ল। চমকে তাকালো আয়েশের দিকে। আয়াস একদম ওর সামনে দাঁড়িয়ে আছে। এমন ডেভিল স্মাইল দিয়ে কি এত ভাবছিলি শুনি? আচ্ছা ভাই, এনি চান্স আমাকে মেরে টেরে ফেলার প্ল্যান করছিস না তো? আয়েশের কথা শুনে ঈশা অবাক হয়ে বড় একটা ঢোক গিলল। আয়াস কিভাবে বুঝলো যে ও আয়াসকে নিয়ে ভাবছে? যদিও মেরে ফেলার কথা ভাবছে, কিন্তু ওর থেকে প্রতিশোধ নেওয়ার কথা তো ভাবছে। আচ্ছা ভাইয়া, তুই আমাকে এটা কথা বলতো, তুই কি ব্যবসার পাশাপাশি মনোবিজ্ঞান নিয়েও পড়েছিস? কেন বলতো না? আমি যখনই কিছু একটা নিয়ে ভাবি, তুই দেখছি সবসময় একদম ঠিকভাবে বুঝে যাস, তাই জিজ্ঞেস করছিলাম। কথাটা বলে ঈশার সাথে সাথে জিহ্বায় কামড় দিল। এই রে, এটা কি বলে ফেলেছে সে? কথার ফাঁকে যে কি বলে ফেলেছে নিজেও জানে না সেটা। তার মানে তুই আমাকে মেরে ফেলার কথাই ভাবছিলি? এ মা, না না, তা ভাববো না কেন? তুই তো আমার একমাত্র ভাইয়া, তোকে কি আমি মেরে ফেলার কথা ভাবতে পারি বল? কি বললি? কই, কি বলেছি? একটু আগে ওটা কি যেন বললি? আমি ভালো করে শুনতে পাইনি, আবার বল। আমি তোর কি হই? না মানে আমার একমাত্র চাচাতো ভাইয়া। তখন চাচাতো শব্দটা কি বিদেশে ছিল যে মুখ দিয়ে আসতে পাসপোর্টের প্রয়োজন হচ্ছে? আর কখনো যদি ভাইয়া বলেছিস তো দেখবি কি করি। আরে এত রাগ করছিস কেন?
ভাইয়া বলা আর চাচাতো ভাই বলা তো সেম কথা। যেটা বুঝেছিস না সেটা বলে আসিস না। ভাইয়া বলা আর চাচাতো ভাই বলার মধ্যে যে কতটা পার্থক্য সেটা বোঝার বয়স এখনো তোর হয়নি, তাই এমন বলছিস। বুঝলে কখনো বলতিস না। আচ্ছা বাদ দে এইসব, আয় খেয়ে নিবি। ঈশা আয়েশের কথা আগাগোড়া কিছুই বুঝল না, তাই আর কিছুই বলল না, চুপচাপ খাওয়া প্রস্তুতি নিয়ে বসলো। আয়াস হাতের টাওয়ালটা স্ট্যান্ডে রেখে সেন্টার টেবিলের উপর থেকে খাবারের ট্রাইটা হাতে নিয়ে ঈশার মুখোমুখি খাটে বসলো। ঈশা যেই না জামার হাতা গুটিয়ে হাত ধুতে যাবে অমনিতে আয়াস ধমকে উঠল, একদম হাত বাড়াবি না। মানে কি? তাহলে কি আমি খাবো না? আমি কি না খেয়ে থাকবো নাকি? সব সময় বেশি বুঝিস কেন? আমি একবারও বলেছি সেটা বলিসনি তো কি বলেছিস শুনি? তোর কথা দ্বারা তো এটাই বোঝা যাচ্ছে যে আমি যেই না খেয়ে থাকি। ডাইরেক্টলি তো মানা করতে পারিস না, তাই ইন্ডাস্ট্রি বলে মানা করছিস। আর একটা বাজে কথা বললে একটা থাপ্পড় খাবি। বেশি বকবক না করে হা কর বলে আয়েশ একটা গ্লাস বানিয়ে ঈশার মুখের সামনে তুলে ধরল। ঈশা অবাক হলো, তবে আয়েশকে খাইয়ে দিবে সেটা ভেবে নয়, কারণ আয়েশ প্রায়ই ওকে এমন ভাবে খাইয়ে দেয়। ঈশা যেই কারণে অবাক হয়েছে সেটা হলো আয়েশ যেই ওকে এখন এখানে বিয়েতে এসেই খাইয়ে দিবে, সেটা ঈশা কল্পনাও করেনি। ভাইয়া, শুধু শুধু তুই কেন কষ্ট করছিস? আমি নিজেই তো খেয়ে নিতে পারবো। তুই রাখ, আমি খেয়ে নিচ্ছি। আর একটা কথা বললেই কিন্তু আজ সারা রাত না খাইয়ে রেখে দেব, তখন বললেও আর খাবার পাবি না। তাড়াতাড়ি হা কর বলছি। ঈশা জানে আয়েশকে কিছু বলেও লাভ হবে না, কারণ এখন যদি আয়েশকে আর একটা কথা বলে তাহলে সত্যি সত্যি হয়তো না খেয়ে থাকতে হবে। আর তাছাড়া এমন তো নয় যে আয়েশ আজই প্রথম ওকে খাইয়ে দিচ্ছে, আর ঈশার সঞ্চেত বোধের কারণে খেতে পারছে না, যেহেতু আগেও অনেকবার সে আয়েশের হাতে খেয়েছে, তাই এখন আর কোনো রকম আপত্তি করল না। বিনা বাক্য আয়েশের হাতে খাবারটুকু মুখে পুরে নিল। ঈশাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি আয়েশ নিজেও খেয়ে নিল। আয়েশ আর ঈশার খাওয়া সবে শেষ হয়েছে, তখনই হোম মুড়িয়ে সবাই রুমে প্রবেশ করলো। সবাই বলতে আয়েশের বাবা মা আর ঈশার বাবা মা এসেছে। ঈশার বাবা মা বড় আব্বু আর বড় আম্মুকে দেখে খুশি হয়েছে। খুশি হয়ে সাথে সাথে লাফিয়ে উঠল, ইয়ো এ এ তোমরা সবাই এসে গেছো, ওয়াও কত মজা হবে এখন, কি মজা কি মজা। এ বলে ঈশা দৌড়ে গিয়ে রুকসানা বেগমে জড়িয়ে ধরল। তারপর আহ্লাদি গলায় বলল, বড় আম্মু তোমরা এসেছো। রুকসানা বেগম ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে বললেন, হ্যাঁ রে মা এসেছি। ঈশা এবার রুকসানা বেগমকে ছেড়ে দিয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, কিন্তু তোমরা তো বলেছিলে তোমরা আসবে না, তাহলে এখন আসলে কেন? হ্যাঁ আসবো না বলেছিলাম, তবে সেটা তো আয়াস আসতে পারবে না বলেছিল বলে। কিন্তু মহোদয় যে আগে আগে এসে আমাদেরকে ইনভাইট করবে সেটা কি আমরা জানতাম নাকি জানতাম নাকি রে? আরে ভাবি, আয়াসকে বকো না তো, নিশ্চয় ঈশা হয়তো এমন কিছু করছে যা ওর কানে পৌঁছাছে, তাই তো আসবে না বলেও চলে আসলো। নয়তো আয়াসকে দুই কথা বলার মতো ছেলে নাকি? আনিসা বেগমের কথা শুনে রুকসানা বেগম বললেন, হ্যাঁ তুমিও তো আমার মেয়ের দোষটাই দেখবে। আয়াসকে ধোয়া তুলসী পাতা, ও ও ও তো ভুল করে। তখন কি ঈশা কিছু বলে? তাহলে ও কেন বলবে? আর বিয়ে বাড়িতে আসলে একটু আধাটু ভুল সবারই হয়ে থাকে। রুকসানা বেগমের সাপোর্ট পেয়ে সাথে সাথে ঈশা আহ্লাদি গলায় বলল, একদম ঠিক বলছো
বড় আম্মু। আমি কি ভাইয়া ভুল করলেই কিছু বলতে যাই, তাহলে ও কেন আমাকে বলতে আসে? আর ও কেন রাজ্যর রাজা যে আমাকে ওর কথা সবসময় মানতে হবে? তুই একদম চুপ থাক। ভাবি তোকে লাই দিয়ে দিয়ে দিন দিন মাথায় তুলে ফেলেছে। সাথে সাথে রুকসানা বেগম যাকেও হালকা আছে ধমক দিলেন। আনিসা, তুমি একদম ধমকাবে না আমার মেয়েকে, ওর কোনো দোষ নেই। সব দোষ আয়াসেরই আমি জানি। এতক্ষণ মহিলা পার্টিতে কথোপকথন চললেও এবার রায়হানের মাহমুদও মুখ খুললেন, তাও আবার ঈশার পক্ষ নিয়ে। একদম ঠিক, দোষ ঈশার নয় আয়াসেরই। আমার ঈশা মা কি কোনো ভুল করতে পারে? বড় ভাইয়ের কথা শুনে এবার হাসান মাহমুদ আর চুপ থাকলেন না। আয়েশের পক্ষ হয়ে উনিও কয়েক লাইন যুক্তি ছুড়ে দিলেন। ভাইজান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আয়েশও কোনো ভুল করতে পারে না। ইনফ্যাক্ট আমার ছেলে বলে কথা। এসব তর্ক বিতর্ক করতে এরই মধ্যে সবাই এসে খাটে বসেছে। তবে আয়াস খাটে না বসে সোফায় গিয়ে বসলো। ঈশার না খাটে বসতে হয়েছে, আর না সোফায় বসতে হয়েছে। ঈশাকে রুকসানা বেগম ছোট বাচ্চাদের মতো করে কোলে নিয়ে বসেছে, আর রায়হান মাহমুদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এরপর দুই ভাই আর দুই যা মিলে আরো কিছু সময় এমন দুষ্টু মিষ্টি তর্কাতর্কি চালিয়ে গেল। আয়াস কিছু বলছে না, শুধু ওদের কাণ্ড দেখে যাচ্ছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ওর কখনো নিজেকে পক্ষ কিছু বলার প্রয়োজনই পড়ে না, কারণ ওর পক্ষ হয়ে বলার জন্য সবসময় ছোট মা আর চাচু আছি। আসলে ওদের ফ্যামিলিতে এমনই। আয়েশের বাবা মা ঈশার পক্ষ কথা বলবে, আর ঈশা বাবা মা আয়েশের পক্ষ হয়ে কথা বলবে। সবসময় আয়েশ আর ঈশা ওদের দুজনকে নিয়ে যেন চারজনের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি লেগেই থাকে। আয়াস যেন রায়হান মাহমুদ আর রুকসানা বেগমের একমাত্র ছেলে, ঠিক তেমনি ঈশা ও আসান মাহমুদ আর আনিসা বেগমের একমাত্র মেয়ে। দুই ভাই আর দুই জায়ের মধ্যে এতটাই মিলেমিশে যে কখনোই সামান্য পরিমাণে মনমালিন্য পর্যন্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে মানুষ যেখানে নিজের ছেলে আর ছেলে বউয়ের সাথে একসাথে এক পরিবারে থাকতে পারছে না, সেখানে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ পুরো ফ্যামিলি নিয়ে একসাথে সুপরিবার থাকছে, যাকে বলে যৌথ পরিবার। হ্যাঁ, আয়েশ আর ঈশা আপন চাচাতো ভাই বোন। বড় আম্মু, জানো আজ তোমার ছেলে কি করেছে? ঈশার কথা শুনে রুকসানা বেগম কিছু বলার আগেই রায়হান মাহমুদ বলে উঠল, কি করেছে মা? তোকে কি ওই বাদরটা মেরেছে? মারলো আমাকে বল, আমি এখনই ওর একটা ব্যবস্থা করব। আর হ্যাঁ মা, বল কি করেছে আয়াস? আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে মারা। বড় আম্মু আর বড় আম্মুর পক্ষ থেকে পেয়ে ঈশা আদরের গলায় বলল, জানো ও না আমাকে এতগুলো মেহমানের সামনে ইনস্টাল্ট করেছে। কি? আমার মেয়েকে অপমান করেছে আয়াস? ওর এত বড় সাহস! হালকা রাগ করা অভিনয় করে কথাটা বলল রায়হান মাহমুদ। তারপর আয়াসের দিকে তাকিয়ে ধমক দেওয়া ভান করে বললেন, আয়াস, তুই ঈশাকে অপমান করেছিস কেন? আমরা নেই বলে তুই সুযোগ পেয়ে আমার মেয়েকে অপমান করেছিস। তোকে দেখবি, তোকে আমি তেলাপোকা করে দেব। আরো শাস্তি আছে, সেগুলো বিয়ে থেকে গিয়ে দেব। আয়েশকে শাস্তি দেওয়ার কথা শুনে ঈশাও তো সেই খুশি, ওর যে খুশিটা ধরিয়ে রাখছে না। খুশি হয়ে বড় আব্বুর গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, বড় আব্বু, তুমি সত্যি বলছো ভাইয়াকে বাড়িতে গিয়ে শাস্তি দেবে? রায়হান মাহমুদ ঈশার কপালে একটু চুমু এঁকে দিয়ে বললেন, হ্যাঁ মা, আয়াসকে বাড়িতে গিয়ে বড় শাস্তি দেব।
এ ইয়ো এ ভাইয়াকে শাস্তি দেবে, বাড়ি থেকে শাস্তি দিবে আমার লক্ষ্মী বড় আব্বু। ভাইজান তুমি কিন্তু এটা ঠিক করছো না, ঈশার কথায় তুমিও সায় দিচ্ছ। হাসান মাহমুদের কথা শুনে ঈশা মন খারাপ করে বলল, আব্বু তুমি আমায় একটুও ভালোবাসো না, তুমি সবসময় ভাইয়ের হয়ে কথা বলো। বড় আব্বু আর বড় আম্মুই শুধু আমার পক্ষে কথা বলে। তুমি তুমি ভালো না, আব্বুও ভালো না, তোমরা পচা। শুধু বড় আব্বু আর বড় আম্মুই ভালো। গাল ফুলিয়ে আয়াস এতক্ষণ চুপ করে ঈশার কার্যক্রম দেখে তাকছিল। এতক্ষণে সে মুখ খুলল, এই যে ড্রামা কুইন, আপনার ড্রামা কি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? হ্যাঁ এ এ আছে মুখ পাকাতে, এত সুন্দর হাসনি যে আমাকে মুখ পাকাবি। তোর চোখ বোধহয় খারাপ হয়ে গেছে, তাই এমন বলছিস। আমি সুন্দর না তো কে সুন্দর? রাখতো তোর বাজে কথা। বাবা মা, চাচু, ছোট মা, চলো নিচে যাই, হলুদের অনুষ্ঠানে মনে হয় শুরু হওয়ার সময় হয়েছে। আচ্ছা তোমরা খাবার খেয়েছো তো? হ্যাঁ রে বাবা আমরা খেয়েছি, আসার সাথে সাথে তো মিনু আপা খেতে বসিয়ে দিয়েছে আমাদের, তাই খেতে তারপরই আমরা উপরে আসলাম। আনিসা বেগম, ওকে চলো তাহলে। মিস ড্রামা কুইন, আপনারা ড্রামা শেষ হয়ে থাকলে আপনিও চলুন। বড় আব্বু, দেখো না ভাইয়া আমাকে কি বলছে, আমি নাটক করছি। আচ্ছা তোমরাই বলো আমি কি নাটক করছি? রায়হান মাহমুদ রাগি রাগি ভাব নিয়ে বলল, আয়াস তুই কি মার খাবি? সবসময় ঈশার পিছনে লাগিস কেন বলতো? সাথে সাথে হাসান মাহমুদ আয়েশের পক্ষ বলে উঠল, ঈশা তুমিও সবসময় সবকিছুতে নালিশ কেন করছিস বলতো? আয়াস কি এমন বলছে? হ্যাঁ ও তো জাস্ট মজা করছিল, তুইও না। হাসান, তুই আমার সাথে ঈশা মাকে বকছিস, তোর তো সাহস কম না। আয়েশের সাথে সাথে তোরও শাস্তি হবে দেখিস। হাসান মাহমুদ জানে ভাই তার কেন এমন বলছে, ঈশাকে খুশি করতে যে এমন বলছে সেটা কারো অজানা নয়। তাই উনি অন্যদিকে তাকিয়ে হাসলেন, কারণ ঈশাকে দেখিয়ে হাসলো ঈশা আরো চটে যাবে। সবাই কথা বলতে বলতে হলুদের অনুষ্ঠানে চলে আসলো। এত সময় ধরে আয়েশ আর ঈশার মধ্যে হার জিত লড়াই হলো। এখন দুজনকে দেখে মনে হচ্ছে যেন একই সুতোয় বাঁধা। আয়েশ ঈশা হাত ধরে রেখেছে, যেখানে যাচ্ছে ঈশা হাত ধরে ওকে সহ সাথে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে। আসলে হলুদের অনুষ্ঠানে এত বেশি ছেলে ঘুরঘুর করছে যে ঈশাকে এখানে একা ছাড়া আসে সেফ মনে হচ্ছে না। তাই ওর হাত ধরে রেখেছে। ঈশা প্রথমে ছাড়াতে চাইলেও পরে কিছু একটা ভেবে আর কোনো রকম ছাড়া পাওয়ার চেষ্টা করলো না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1টা নাগাদ। আজ বিয়ে, তাই সকাল থেকে আয়েশ প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করেছে, কারণ আর একটু পরেই বরযাত্রী এসে যাবে। সবকিছু দেখে নেওয়া তো উচিত। আফটার অল একমাত্র ফুফাতো বোনের বিয়ে বলে কথা, তাই একটু আধাটু দৌড়াদৌড়ি না করলে কি হয়। সকাল থেকে আয়েশকে একবারও দেখতে না পেয়ে অলরেডি আম্মু আর বড় আব্বু কাছে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে। দুজনেই একই কথা, আয়েশকে ওর সকাল থেকে দেখি না। ঈশার যেন এবার মন খারাপ হতে লাগলো। আসলে ঈশা এমনই, যতই আয়েশের পিছনে লাগুক আর যতই আয়েশের সাথে ঝগড়া করুক, কিন্তু আয়েশকে না দেখে যেন এক মুহূর্তেও থাকতে পারবে না। এখনো তার ব্যতিক্রম হলো না। আম্মু আর বড় আব্বু কাছে কয়েকবার আয়েশের খোঁজ নিয়েছে। যখন পজিটিভ উত্তর পেল না তখন নিজেই আয়েশকে পুরো বিয়ে বাড়ি খুঁজে আসলো, কিন্তু আফসোস কোথাও আয়েশকে খুঁজে পেল না। ঈশা যখনই মন খারাপ করে বাড়ির ভিতরে ঢুকছিল তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, এক্সকিউজ মি। একটা পুরুষালী কণ্ঠ কানে আসতেই ঈশা
চুমুকে পিছনে ফিরে তাকালো, কারণ ঈশা বুঝতে পেরেছে সম্বোধনটা ওকে করা হয়েছে। জি আমাকে বলেছেন। হ্যাঁ। আচ্ছা তুমি কি ঈশা না, আয়েশের ছোট্ট বোন? জি সে কেন বলুন তো? এবার ছেলেটা ঈশার একদম সামনে গিয়ে দাঁড়ালো। আরে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি সুমন। আমাকে চিনতে পারোনি তুমি? ঈশা কয়েক সেকেন্ডে কিছু একটা মনে মনে করার চেষ্টা করে, হঠাৎই হেসে বলল, সুমন মানে নিশিয়া আপুর ফ্রেন্ড সুমন। যাক, চিনতে পেরেছো তাহলে। আরে কি যে বলো না ভাইয়া, তোমাকে চিনব না কেন? তোমাকে নিশিয়া আপুর সাথে কত দেখেছি, না চেনা কি আছে? দিস ইজ নট ফেয়ার ঈশা। তুমি আমাকে এখনো ভাইয়া বলছো? তুমি আমার নাম ধরে ডাকলে আমি কিন্তু মাইন্ড করবো না ঈশা। সরি ভাইয়া, এটা আমার দ্বারা হবে না। কেননা তুমি নিশা আপু ফ্রেন্ড, আর নিশা আপু যেহেতু আমার বড়, তাই তুমিও আমার বড়, অ্যান্ড দ্যাটস হোয়াইট আমার তোমাকে ভাইয়া ডাকা উচিত। বুঝলে কিছু? হেসে, তুমিও না ঈশা, তাই বলে ভাইয়া ডাকতে হবে? আমি তো তোমাকে পারমিশন দিয়েছি নাম ধরে ডাকা, তারপরও কিসের এত প্রবলেম? আচ্ছা ফরগেট ইট, এখন বলো তোমার স্টাডি কেমন চলছে? হ্যাঁ ভালোই চলছে। তো কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 9 ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি এখন। ও তাই নাকি? তাহলে তো অনেক বড় হয়ে গেছো। তোমাকে সেই ক্লাস 6-এ থাকতে দেখেছিলাম, মনে আছে? তুমি যখন ক্লাস 6-এ পড়তে তখন আমাদের স্কুলে গিয়েছিলি, মনে আছে? আর থাকবেই বা না কেন? তুমি সেদিন আমাকে কতগুলো ফুচকা কিনে দিয়েছিলে, পুরো 500 টাকা। তোমার দেখছি সব মনে আছে। অবশ্যই। এভাবে ঈশা আরো বিভিন্ন বিষয় নিয়ে সুমনের সাথে হেসে হেসে কথা বলছিল। ঈশা আর সুমনের কথার মাঝে হঠাৎই আয়েশ ওদের পাশ কাটিয়ে চলে গেল, যেন ঈশাকে সে দেখলেই না। তবে ঈশা ঠিকই দেখছে আয়েশকে। ঈশা আয়েশকে দেখে সুমনকে সেভাবে রেখে আয়েশের পিছন পিছন দৌড় দিল। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া শোন না। আয়েশকে ডাকতে ডাকতে ঈশা আয়েশের সামনে গিয়ে আয়েশের পথ আগলে দাঁড়ালো। আয়েশ যেন এত প্রচুর বিরক্তি হলো, বিরক্তিকর কণ্ঠে বলল, কি হয়েছে? পথ আগলে দাঁড়িয়েছিস কেন? জাব্বা, এমনভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? এই যে মনে হচ্ছে অনেক কাজ করে এসেছিস, আর তাই এখন দেমাগে তোর সাথে কথা বলা যাবে না। এমন কাজ করে আসিনি তো, তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে এসেছি, তাও আবার হেসে হেসে। সর সামনে থেকে, আমার কাজ আছে। এমা, এত রাগ করছিস কেন? আমি তো আর ইচ্ছা করে কথা বলিনি, ও নিজে এসে আমার সাথে কথা বলছিল। আমি কি করে চলে আসতাম বল? আর তাছাড়া আমি ওর সাথে কথা বলছি বলে তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ সেটাই তো, ওর সাথে কথা বলছিস বলে আমি রাগ করবো না কেন? আমি রাগ করার কে? আমার কি সে অধিকারটা আছে? ভাইয়া এমন করে কথা বলছিস কেন? আমি কিন্তু এবার কান্না করে দেব। তুই জানিস না তুই আমার সাথে ভালো করে কথা না বলে আমার ভালো লাগে না। প্লিজ ভালো করে কথা বল না, শেষ হয়ে তোর বকবক। তাহলে এবার সামনে থেকে সর, তোকে বকবক শোনার মতো টাইম আমার নেই, আমার অনেক কাজ পড়ে আছে। ভাইয়া এমন করিস না প্লিজ। আচ্ছা আমার ভুলটা কি বল, আমি শুধরে নেব। বাট তবুও তুই এমন রাগি রাগি ভাব নিয়ে থাকিস না, আমি নিতে পারছি না। সত্যি কি তুই বুঝতে পারছিস না তুই কি ভুল করেছিস? না ওকে আমার বুঝতেও হবে না। এই বলো আয়াস ঈশাকে সরিয়ে হন হয়ে ভিতরে চলে গেল।
ঈশা কিছু বলতে চেয়েও বলতে পারল না, কারণ আয়াস ওকে কিছু বলার সুযোগই দেয়নি। আয়াসের এমন কাজ ছাড়া ব্যবহারটাই ঈশা কিছুতেই নিতে পারছে না। কেন যে আয়াসের ব্যবহারে ওর কান্না পাচ্ছে। আসলে ঈশা এমনই, যখনই আয়াস কোনো কারণে ওর সাথে রাগ করে কথা না বলে থাকে, তখনই ঈশা এমন খারাপ লাগে। ঈশা নিজেও জানে না কেন আয়াসের একটু অবহেলা সে সহ্য করতে পারে না। আয়াস তো সবসময় ওকে ধমকায়, সবসময় ওকে কড়া শাসনের মধ্যে রাখে, তাহলে কেন তারপরেও আয়াসের একটু অবহেলা সে সহ্য করতে পারে না? ঈশা টলমল চোখ নিয়ে সোজা উপরে রুমে চলে আসলো, তবে সবার আড়ালে। কেউ যেন টের না পায় তার জন্য মুখে কৃত্রিম হাসিটা ঝুলিয়ে রেখেছে। সারাদিন এভাবেই হই হল্লায় আর ব্যস্ততায় কেটে গেল। সন্ধ্যার আগে আগে নিশিকেও বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো বিদায় যাকে বলে আর কি। কনে বিদায়ে কিছু সময় পরেই আয়াস সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল, যদিও ফুপু অনেক বলেছে থেকে যেতে, কিন্তু আয়াসের নাকি কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই সবাই নিচেও আর থাকতে পারলো না। মূলত যেই মিটিংটার জন্য আয়াস বিয়েতে অ্যাটেন্ড করতে পারছে না বলেছিল, সে কাল ফিক্সড করেছে আয়াস। কারণ আয়াস চায়নি ওর কারণে ফুপিরা কেউ কষ্ট পাক, আর সে জানতো যদি সে বিয়েতে না আসতো তাহলে ফ্যামিলি কেউ আসতো না, ফলে ফুফি ফুফা আর নিশি কষ্ট পেত, যেটা আয়াস কিছুতেই চায়নি। তাই তো নিজের কোটি টাকার ডিলটি একদিন ডিলি করে ফুফাতো বোনের বিয়েতে এজেন্ট করেছে। আয়াসরা বিয়ে থেকে এসেছে আজ 3 দিন, আর আশ্চর্য বিষয় হলো এই 3 দিনে আয়াস ঈশার সাথে কোনো কথা বলেনি। আগে তো সবসময় ঈশাকে এটা ওটা বলে জ্বালাতো, আর ঈশার কোনো ভুল দেখলে ঈশাকে শাসন করতো, বকতো। কিন্তু বিয়ে থেকে আসার পর থেকে কেন যে আয়াস এভাবে কিছুই করছে না, এসবের কিছুই করছে না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকছে। বাকি সবার সাথে নর্মাল বিহেভ করলেও ঈশার সাথে কোনো রকম কখনোই বলছে না, কোনো কথাই বলছে না সে। ঈশা নামের কোনো মানুষ যে এই বাড়িতে আছে সেটা যে আয়াসের মনেই নেই। রোজকার মতো আজও আয়াস অফিস থেকে এসে সোজা নিজের রুমে চলে গেল। আয়াস যখন বাসায় ঢুকলো তখন ড্রয়িং রুমের সোফাতে বসেছিল, কিন্তু ঈশার দিকে একবার তাকালো না পর্যন্ত। এমন নয় যে আয়াস ঈশাকে দেখতে পায়নি, কারণ মেইন দরজা থেকে সিঁড়ির দিকে যাওয়ার পথে ড্রয়িং রুমে সোফাগুলোতে কেউ বসে থাকলেও সেটা স্পষ্ট দেখা যাবে। ইনফ্যাক্ট সোফাগুলো পাশ দিয়েই যেতে হয় ভিতরে। আয়াসকে এমনভাবে না দেখার ভান করে চলে যেতে দেখে ঈশার প্রচুর রাগ হলো। এমনভাবে আর চলতে দেওয়া যায় না। ভাইয়া এমন করছে কেন? বিয়ে থেকে আসার পর থেকে দেখছি আমার সাথে কথা বলছে না। কই, অন্য সবার সাথে তো ঠিকই কথা বলছে। তাহলে আমার দোষ কি? আমি কি এমন করেছি যে আমার সাথে কথা বলা যাবে না? আজ একটা বিহেভ করতেই হবে। কথাগুলো ভেবে ঈশা উঠে কিচেনের দিকে গেল। কিচেনে তখন রুকসানা বেগম আর আনিসা বেগম রাতের জন্য রান্না করছিলেন। ঈশাকে এমন সময় হঠাৎ কিচেনের দিকে দুই জাহা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। কয়েক সেকেন্ডে চোখ করে তাকিয়ে থেকে রুকসানা বেগম নিজে বলে উঠলেন, কি ব্যাপার, আমার মেয়েটা আজ রান্নাঘরে কেন? কিছু কি লাগবে? হ্যাঁ বড় আম্মু, তো কি লাগবে শুনি। আর ভাবি তুমি ওর কথায় কান দিও না তো, ওর তো বসে বসে আর কোনো কাজ নেই, তাই শুধু শুধু আজাইরা কথা বলবে। এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে, এসবই বলবে আমি জানি। মায়ের কথা ঈশা কিছুই বিরক্ত নিয়ে বলল, আম্মু তুমি চুপ থাকো তো, নন স্টপ বক বক করেই যাচ্ছ।
তো করেই যাচ্ছ বড় আব্বু। হ্যাঁ মা বল, আমাকে এক কাপ কড়া করে চা করে দাও তো। আমার জন্য না ভাইয়ের জন্য, একটু কষ্ট করে বানিয়ে দিবে। আর সেটা আবার এমন করে বলতে হয় পাগলি। তুই দ্বারা আমি এখনই বানিয়ে দিচ্ছি। ঈশাকে চা নিয়ে আসতে দেখে আনিশা বেগম সন্দিহান গলায় বললেন, আয়াস এসে গেছে। আচ্ছা সত্যি কি আয়াসের জন্য চা নিতে এসেছিস, নাকি আয়াসের নাম করে তোর হাত নিতে এসেছিস? হ্যাঁ, রুকসানা বেগম প্রতিবাদ করে বললেন, আছে আনিসা, তুমি শুধু শুধু বকো না তো মেয়েটাকে। ঈশা মিথ্যা বলবে কেন? খানিক বাদে রুকসানা বেগম চা বানিয়ে ট্রে সমেত চায়ের কাপটা ঈশার হাতে দিয়ে বললেন, এই নে মা, যা গিয়ে আয়েশকে দিয়ে আয়। ঈশা ট্রাইয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এ কি বড় আম্মু, 2 কাপ দিয়েছো কেন চা? বাহ রে, আয়েশের জন্য নিয়ে যাবে, আর আমার মেয়েটা খাবে না, তাই 2 কাপ দিলাম। দুজনে বসে গল্প করতে করতে খাবি। এখন যা তো তাড়াতাড়ি, নয়তো ঠান্ডা হয়ে যাবে। রুকসানা বেগমের কথা শুনে ঈশা মুচকি হেসে কিচেনের থেকে বেরিয়ে গেল। তারপর সোজা আয়েশের রুমের দিকে হাঁটা ধরল। ঈশা চলে যেতেই রুকসানা বেগম বলে উঠলেন, বুঝলে আনিসা, আমার মনে হচ্ছে ওদের দুজনের মাঝে মান অভিমান হয়েছে। বিয়ে থেকে আসার পর থেকে আমি লক্ষ্য করছি আয়েশা আর ঈশার মধ্যে একটু দূরত্ব চলছে। হ্যাঁ ভাবি, আমিও লক্ষ্য করেছি সেটা, কিন্তু কি বিষয়ে মান অভিমান চলেছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা আমি কি জিজ্ঞেস করব? না না, তুমি জিজ্ঞেস করো না, আমরা বড়রা এর মধ্যে ঢোকার দরকার নেই। ওদের সমস্যা ওরা নিজেরাই ঠিক করে নেবে। ওটাও ঠিক। তাহলে আমরা না জানা ভান করে থাকি, কি বলো? এছাড়া আর কিছু করার নেই। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারি না। কোথাও আমরা ভাবছি ওদের এক করব, আর ওরা দেখছি দূরে দূরে হাঁটছে। এদিকে ঈশা আয়াসের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকবো কি ঢুকবো না সেটাই হয়তো ভাবছি। আগে যখন তখন হুট করে ঢুকে গেলেও এখন কেন যে আয়েশের কাছ থেকে পারমিশন নেওয়াটা ঈশার প্রয়োজন মনে হচ্ছে। তাই শেষমেশ গলা কাকড়ি দিয়ে বলে উঠল, ভাইয়া আসবো? আয়াস সবেমাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। গায়ে একটা টি শার্ট আর একটা ট্রাউজার। হঠাৎ ঈশার কথা দরজার দিকে তাকালো। ঈশাকে চায়ের ট্রাই নিয়ে দাঁড়িয়ে থাকতে থেকে একটু অবাক হলো, কারণ অন্য সময় তো আয়াস আসিফ থেকে এসে নিজেকে বলেও চায়ের দোকান পাঠানো যায় না, আর আজ কিনা না বলতেই চা নিয়ে এসেছে। তবে বেশি সময় লাগলো না। ব্যাপারটা আয়েশের বোধগম্য হতে যে কেন ঈশা চা নিয়ে এসেছে। তবে আয়াস গলবে না, ঈশার নেকা কান্নায় আজ কিছুতেই গলে যাবে না সে। কারণ ঈশারও তো বোঝা উচিত যে আয়েশেরও একটা ইমোশন আছে, ওরও একটা ফিলিংস আছে। আয়েশকে চুপ করে থাকতে দেখে ঈশা আবারও থেমে কথা বলল, ইরিটেট করলো, ভাইয়া আসবো না? আমার রুমে তোর আসার কোনো দরকার নেই। তোর জন্য চা এনেছিলাম ভাইয়া, ভিতরে না আসলেও চা দেব কি করে? আমার লাগবে না চা, আর তোরও আসতে হবে না আমার রুমে। কিন্তু কেন ভাইয়া? কারণটা হলো তোর ওই কথায় ভাইয়া বলাটা, তোর ওই ভাইয়াটা বলাটা আমার জাস্ট অসহ্য লাগে। যদি ভাইয়া ভাইয়া না করে কথা বলতে পারিস তাহলে আয়। ঈশা মুচকি হেসে রুমে ঢুকলো। দুষ্টু হেসে বলল, জানিস ভাইয়া, আমার না তোকে ভাইয়া বলতে খুব ভালো লাগে। তুইও তো আমার একমাত্র ভাই, তোকে ভাইয়া না ডাকলে কাকে ভাইয়া ডাকবো বল ভাইয়া? ঈশা, মাথাটা এমনিতেই গরম আছে, তুই আরো গরম করে দিস না। মাথা গরম হয়ে গেলে আমি কি বলে দেব তার কোনো ঠিক নেই।
তখন আবার আমাকেই দোষ দিবি। কেন এসেছিস সেটা বল, তারপর চলে যা। ঈশা চায়ের ট্রাইটা সেন্টার টেবিলের ওপর রেখে খাটে বসলো। তারপর পা দুলাতে দুলাতে বলল, তুই কি চোখে কম দেখিস নাকি রে ভাইয়া? তোর জন্য চা নিয়ে আসলাম, আর তুই বলছিস কেন এসেছিস। আয়াস এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে মাথা চুল ঠিক করতে করতে কথা বলছিল। এবার সে ঈশার কথা শুনে রাগী চোখে ঈশার দিকে তাকালো। ঈশা আয়াসের দিকে তাকিয়েছিল, তাই আয়াসের রাগী ফেসটা ওর চোখে পড়তে দেরি হলো না। এমা ভাইয়া, তুই রাগ করছিস কেন? আমি তো ঠিক কথাই বললাম। আমি তো ঠিকই তোর জন্য চা নিয়ে এসেছি, তাই দেখছিস না। আয় ভাইয়া, তাড়াতাড়ি বস অ্যান্ড চাটা পান কর, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তোর চা তুই খা। রাগী কণ্ঠে কথাটা বলে আয়াস ল্যাপটপ খুলে নিয়ে সোফায় বসে পড়ল। ঈশা কয়েক সেকেন্ডে চুপ করে আয়াসকে ভালো করে লক্ষ্য করে, তারপর বলল, ভাইয়া সত্যি কি চা খাবি না আজ? না খাবো না। রেগে? ভাইয়া এত রেগে রেগে কথা বলছিস কেন? তাহলে এখানে বসে আছিস কেন? চলে যা আমার রুম থেকে। ইনফ্যাক্ট যে সুন্দর করে কথা বলবে তার কাছে যা। আমার রুমে বসে আছিস কেন? সত্যি চলে যাবি ভাইয়া? আয়াস এতক্ষণ ল্যাপটপ টিপতে টিপতে কথা বলছিল। ঈশার কথা শুনে এবার রাগী চোখে তাকালো ঈশার দিকে। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি আমি, তবে চাটা খেয়ে নিস, অনেক কষ্ট করে বানিয়েছি তো তাই। এ বলে ঈশা বসা থেকে উঠে হাঁটা ধরলো। আয়াত তাচ্ছিল এসে আবারও ল্যাপটপে মনোযোগ দিল, তবে দরজা অবধি গিয়েও কেন যেন আবার পিছনে ফিরে তাকালো ঈশা। চলবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই নেক্সট পার্টির জন্য কমেন্টে জানিয়ে দেবেন, আমি দ্রুত আপলোড করার চেষ্টা করব। চলবে। অনেকদিন পর গল্প বললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।